মর্নিং। ভালো আছো তো সবাই? চলো আজকে আমরা কোষের ভিতরে কি কি আছে তা জানার চেষ্টা করি। জীবদেহের গঠনগত কার্যগত এককে কি বলে? কোষ, তাই তো? এটা সবাই জানো। তো কোষের ভিতরে কি কি আছে এগুলো আমরা আজকে একটার পর একটা আলোচনা করব। আমাদের দেহের ভিতরে যেমন বিভিন্ন ধরনের অঙ্গ যন্ত্র আছে, তোমরা বেশ কিছু নাম জানো, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক ইত্যাদি। তো এরকম এই কোষের ভিতরেও কিছু জিনিস আছে। এই জিনিসগুলোকে নিয়ে আমরা একটা একটা আলোচনা করব। তো কোষের ভিতরে থাকা এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় কোষ অঙ্গাণু। তো আজকে আমরা এই কোষ অঙ্গাণু নিয়ে জানবার চেষ্টা করব যে কি কি কোষ অঙ্গাণু থাকে, তারা দেখতে কেমন, তাদের কাজ কি, এগুলো নিয়ে আলোচনা করা যায়। তো চলো তোমাদেরকে একটা ছবি দেখাই, এবং সেই ছবিটা দেখে দেখে আমরা ওই কোষ অঙ্গাণুগুলো নিয়ে জানবার চেষ্টা করি। কোষ অঙ্গাণু এই কোষ অঙ্গাণুগুলোকে আমরা একটা একটা চলো জানার চেষ্টা করি। দেখো তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। একটা প্রাণী কোষের ছবি বটে, একটা উদ্ভিদ কোষের ছবি। তো এই প্রাণী কোষের ভিতরে কি কি আছে, উদ্ভিদ কোষের ভিতরে কি কি আছে, এগুলো আমরা আজকে জানব। তা আগে আমরা প্রাণী কোষ নিয়ে আলোচনাটা শুরু করি। তো প্রাণী কোষের এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই একেবারে বাইরের দিকে একটা আবরণী আছে। এই দেখো আমার যেখানে কারসারটা নড়ছে, এখানে দেখো বাইরের যে একেবারে পাতলা একটা পর্দা থাকে, যার নাম হচ্ছে কোষ পর্দা। যে কোনো জীবিত কোষের এই কোষ পর্দা থাকে। তাহলে কোষের বাইরে যে পাতলা পর্দা দেখা যায় তাকে বলা হয় প্লাজমা পর্দা বা কোষ পর্দা। এ কি করে? এটি কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দেয়। আর এর মাঝে মাঝে ফুটো আছে। এই দেখো বিভিন্ন জায়গায় কোষ পর্দার গায়ে বিভিন্ন জায়গায় ফুটো আছে। তাহলে কোষ পর্দাটি হচ্ছে ছিদ্রযুক্ত। এই পর্দা একটি কোষকে পার্শ্ববর্তী অন্য একটি কোষ থেকে আলাদা করে রাখে। তাহলে পাশাপাশি অবস্থিত যে অন্যান্য কোষ, তাদের থেকে কোষ পর্দা কোষকে আলাদা করে রাখে। আর ছিদ্র থাকার জন্য কি হয়? কোষের ভেতরে ও বাইরের মধ্যে জল, খনিজ পদার্থ ও অন্যান্য বস্তুর আদান প্রদান হয়ে থাকে এই ছিদ্রের মধ্য দিয়ে। তবে এই ছিদ্রের আকার ও প্রকৃতির উপর এই দেওয়া নেওয়ার প্রক্রিয়াটা নির্ভর করে। অর্থাৎ ছিদ্রটা কত বড় বা ছোট, এই ছিদ্রের আকার ও প্রকৃতির উপর নির্ভর করে কোন কোন জিনিসের দেওয়া নেওয়া হবে। তাই এই পর্দাটা সম্পূর্ণরূপে ভেদ্য নয়, অর্থাৎ যে সব জিনিসেই পেরিয়ে যাবে এরকম নয়। এই পর্দার মধ্য দিয়ে কিছু নির্বাচিত পদার্থ চলাচল করতে পারে। তাই একে বলা হয় নির্বাচিত ভেদ্য পর্দা। এর কি করে? এটি কোষের ভেতরে এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু, নিউক্লিয়াসের পর্দা ও অন্যান্য পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু গঠনে সাহায্য করে। তাহলে কোষের ভিতরে যে বিভিন্ন ধরনের আরও কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছ, এই অঙ্গাণুগুলোর গঠনও সহায়তা করে কোষ পর্দা। তাহলে হলো কোষ পর্দা কি? একেবারে কোষের বাইরে যে পাতলা আবরণী থাকে তাকে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বলে, তাই তো? তাহলে আমরা এর ভিতরে, এবারে কোষের ভিতরে ঢোকা যাক। তাহলে পর্দাটা খুললাম, পর্দা খোলার পরে ভিতরে অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে, তাই তো? তাহলে কোষ পর্দার পরে একটা থকথকে জেলির মতো পদার্থ থাকে। এর ভিতরে, কোষের ভিতরে একটা থকথকে জেলির মতো পদার্থ আছে, যার মধ্যেই কোষ অঙ্গাণুগুলো আছে। এটাকে বলা হয়, এই থকথকে জেলির মতো পদার্থটিকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে কোষের ভিতরে যে জেলির মতো অর্ধতরল পদার্থ থাকে তাকে বলে সাইটোপ্লাজম। বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটানোর দরকার হয় তা এই সাইটোপ্লাজমেই সম্পন্ন হয়। তাহলে একটা কোষের মধ্যে যাবতীয় রাসায়নিক বিক্রিয়াগুলো যা ঘটে থাকে, সব ওই রাসায়নিক বিক্রিয়াগুলো এই সাইটোপ্লাজমের মধ্যেই ঘটে থাকে। তাহলে সাইটোপ্লাজম
কি? সাইটোপ্লাজম হলো কোষের ভেতরকার জেলির মতো অর্ধ তরল পদার্থ। ঠিক আছে, এরপরে চলো আমরা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই যে এখানে এটার নাম হচ্ছে, এটা সবচেয়ে কোষের ঘন অংশ বটে, একে বলা হয় নিউক্লিয়াস। কোষের ভেতরের ঘন গোলাকার বস্তু এ কি করে? এই নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের ভিতরে যাবতীয় প্রক্রিয়া ঘটছে সব প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। কোষের ভেতরে ঘটে চলা বিভিন্ন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আবার কয়েকটা অংশ আছে। নিউক্লিয়াসের এই বাইরের পর্দাকে বলা হয় নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের একেবারে বাইরের যে পর্দা তাকে বলা হয়, এই দেখো এখানে আছে, এই যে বাইরের, এটাকে আবার নিউক্লিয়াসটাকে কেটে দেখানো হয়েছে তার ভিতরে কি আছে। তো নিউক্লিয়াসের এই যে বাইরের যে আবরণী তাকে বলা হয় নিউক্লিয় পর্দা। আর নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের তরল পদার্থ থাকে যার নাম নিউক্লিয় প্লাজম। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকা তরলকে বলে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের সূক্ষ্ম জালকাকার গঠন দেখা যায় যা সুতোর মতো একে অপরকে পেঁচিয়ে থাকে। এই গঠনগুলোকে ডিএনএ বলা হয়। চলো আমরা একটা নিউক্লিয়াসকে এবারে বড় করে দেখি। নিউক্লিয়াসকে বড় করে দেখলে দেখো তার ভিতরে কি আছে। তাহলে নিউক্লিয়াসকে যদি বড় করে দেখি, এই দেখো নিউক্লিয়াসকে বড় করে আমরা দেখছি। তাহলে নিউক্লিয়াসের কি বললাম, একেবারে বাইরের যে পর্দা তাকে বলা হয় নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দার ভিতরে এই যে সুতোর মতো অংশগুলো পেঁচানো অবস্থায় আছে, এই সুতোর মতো যে গঠনগুলো দেখা যায় এগুলো হচ্ছে ডিএনএ। তো এই ডিএনএগুলো গোটানো বা আংশিক খোলা অবস্থায় থাকে। সেটিকে ওই সুতোর জালকের মতো দেখাচ্ছে, যে জালের মতো বিছিয়ে ছড়িয়ে আছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে কখনো এরা জালের মতো ছড়িয়ে থাকে, কখনো আবার গুটিয়ে যায়। এরা গুটিয়ে গিয়ে ক্রোমোজোম তৈরি করে। তোমরা উঁচু ক্লাসে যখন উঠবে তখন আরও আমরা জানবো যে নিউক্লিয় জালকগুলো ক্রোমোজোম গঠন করে। তাহলে এই যে জালকের মতো গঠনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডিএনএ। ডিএনএটা কি জিনিস অল্প একটু জেনে রাখো। ডিএনএ হলো এক ধরনের বৃহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুসারে গোটানো বা আংশিক খোলা অবস্থায় থাকে ও সেটিকে সুতোর জালের মতো দেখায়। তখন একে বলা হয় ক্রোমাটিন জালিকা। তোমাদের এখান থেকে প্রশ্ন পড়ে ক্রোমাটিন জালিকা কি? তাহলে নিউক্লিয়াসের মধ্যে ছড়িয়ে থাকা সুতোর জালের মতো অংশ যা প্রকৃতপক্ষে ডিএনএ, তাকেই বলা হয় ক্রোমাটিন জালিকা। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কি হলো, আরেকটা দেখো, নিউক্লিয়াসের ভিতরে আবার একটা ঘন অংশ দেখাচ্ছে, এই যে মাঝখানের ঘন অংশটা, একে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে একটি ঘন গোলাকার অংশ থাকে, তাকে বলা হয় নিউক্লিওলাস। এই ঘন অংশটা হলো নিউক্লিওলাস। এর কাজ কি? এর কাজ হচ্ছে রাইবোজোম তৈরি করা। নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস আছে, নামটা দেখো একটু আলাদা আছে। নিউক্লিয়াস আর নিউক্লিওলাস দুটো আলাদা জিনিস। নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে যে ঘন গোলাকার অংশটি থাকে তাকে নিউক্লিওলাস বলে। এর কাজ কি? রাইবোজোম সংশ্লেষ করা। সংশ্লেষ করা অর্থাৎ তৈরি করা, অর্থাৎ রাইবোজোম তৈরি করতে সাহায্য করে নিউক্লিওলাস। আর নিউক্লিয় পর্দাটা, এই যে পর্দা দিয়ে ঘেরা আছে, পর্দার গায়েও এটাও ওরকম ছিদ্রযুক্ত। নিউক্লিয় পর্দার গায়েও অনেক ছিদ্র থাকে। তাহলে আমরা কি কি পেলাম? যে নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা আছে, তাকে বলা হয় নিউক্লিয় পর্দা। তার ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে বলে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজমের মধ্যে ছড়িয়ে থাকা এই জালিকাকার অংশগুলোকে বলছে ক্রোমাটিন জালিকা, আর বা নিউক্লিয় জালক, বা নিউক্লিয় জালকও বলা হয় এদের। আর একটা আছে নিউক্লিয়াসের ভিতরে যে সবচেয়ে ঘন গোলাকার অংশ, তাকে বলে নিউক্লিওলাস, যার কাজ রাইবোজোম তৈরি করা। তাহলে নিউক্লিয়াস সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তী অন্য কোষ সংজ্ঞানু দেখি, আর কোষের ভিতরে কি আছে।
আর নিউক্লিয়াসটাকে আবার এরকমও দেখতে হয়। দেখো এখানে ওই যে জালিকাগুলো, নিউক্লিয় জালিকা যেগুলো দেখছিলাম, সেগুলো আরেকটু বেশি গোটানো অবস্থায় আছে। এগুলো আরও পেঁচানো হয়ে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম তৈরি করে। এবার দেখা যাক অন্য আর কি কোষ অঙ্গাণু আছে। দেখো এই কোষের ভিতরে, আবার এবার ভিতরে চলে আসি, কোষের ভিতরে আর কোন কোষ অঙ্গাণু আছে। এখানে একটা কোষ অঙ্গাণু দেখতে পাচ্ছ, এই যে এখানে আছে এটা, এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এগুলোকে বলা হয় কোষের শক্তিঘর। দেখো উদ্ভিদ কোষও আছে, এই দেখো উদ্ভিদ কোষও আছে মাইটোকন্ড্রিয়া, প্রাণী কোষও আছে মাইটোকন্ড্রিয়া। এগুলোকে বলা হয় কোষের শক্তিঘর। তো মাইটোকন্ড্রিয়াটা কেমন দেখতে? এরা গোলাকার, ডিম্বাকার বা রডের মতো দেখতে হয়। তাহলে এই মাইটোকন্ড্রিয়া গোলাকার, ডিম্বাকার বা রডের মতো হতে পারে। এর ধাত্রের মধ্যে নানা ধরনের উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে এখানে ডিএনএ ও আরএনএ থাকে। ডিএনএ আর আরএনএর পুরো নামটাও একটু লিখে রাখো তোমরা, পরে কাজে লাগবে। ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে থাকে উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড। এরা খাদ্যের পরিপোষক অর্থাৎ খাদ্যের মধ্যে যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এই সমস্ত থাকে, এগুলোকে ভেঙে শক্তি উৎপন্ন করে। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা। তো এই মাইটোকন্ড্রিয়া দুটি পর্দা দিয়ে ঘেরা একটা কোষ অঙ্গাণু, যার ভিতরের পর্দাটা ভাঁজ হয়ে গেছে। দেখো এখানে খাঁজ দেখাচ্ছে না, ভাঁজ হয়ে আছে। এই ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, এগুলোকে বলা হয় ক্রিস্টি। তাহলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে থাকে, এই ভাঁজ হয়ে যে গঠনটা সৃষ্টি করে তাকে বলা হয় ক্রিস্টি। এখানে দেখতে পাচ্ছ এই নীল মতো অংশটার ভিতরে কিছু ভাঁজ মতো অংশ দেখাচ্ছে, এগুলোকে বলা হয় ক্রিস্টি। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি হলো? শক্তি উৎপন্ন করা। আর কি বললাম, এর ভিতরে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে থাকে উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড, তাই তো? তাহলে এর কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা, কোষকে শক্তি সরবরাহ করে। পরবর্তী কোষ অঙ্গাণু, এরপরে দেখা যাক আর কি আছে। দেখো এইখানে একটা পর্দা দেখা যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এগুলোকে বলা হয় নিউক্লিয় এন্ডোপ্লাজমীয় জালিকা। এগুলোকে বলা হয় এন্ডোপ্লাজমীয় জালিকা। এরা কোষ পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত। দেখো এই কোষ পর্দা থেকে উৎপন্ন হয়ে এই যে নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা এখান পর্যন্ত বিস্তৃত আছে। এখানেও দেখো একটা আছে, কোষ পর্দা থেকে তৈরি হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে এন্ডোপ্লাজমীয় জালিকা। এরা কি করে? এরা কেমন? কতগুলো পর্দা বেষ্টিত নানা আকারের নন নিয়ে এরা গঠিত। দেখতেই পাচ্ছ গঠনটা, যে এখানে নানা আকারের কতগুলো নল নিয়ে তৈরি এন্ডোপ্লাজমীয় জালিকা। এরা কি করে? এরা সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে, সাইটোপ্লাজমটাকে দেখো এরকম খাঁজ করে কিছু অংশে ভাগ করে দিয়েছে। সাইটোপ্লাজমকে আলাদাভাবে বিভিন্ন দিকে ভাগ করে রেখে, দিকে আরও থাকতে পারে, আরও যদি থাকে আরও কয়েকটা, তাহলে কি হবে? সাইটোপ্লাজম কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এই ভাগগুলো কি হচ্ছে? ভাগগুলো বলছে অসম্পূর্ণ, মানে কমপ্লিট থাকে না, যে ছাড়া আছে, তো বিভিন্ন জায়গায় ছাড়া আছে। তো এই অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে এরা সাইটোপ্লাজমকে। এটার একটা সুবিধা হচ্ছে যে কোষের ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, এই বিক্রিয়াগুলোকে আলাদা রাখতে সাহায্য করে এই এন্ডোপ্লাজমীয় জালিকা। এদের মধ্যে রাইবোজোম বলে যে এদের মধ্যে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম থাকতেও পারে, আবার নাও পারে। কারো থাকে,
যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে ওই রাইবোজোম থাকে সেগুলোকে একটু অমসৃণ দেখায়, তাদেরকে বলা হয় RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। RER, যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম থাকে তাদেরকে অমসৃণ দেখায়, এগুলোকে বলা হয় RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম না থাকে তাহলে সেই এন্ডোপ্লাজমীয় জালিকাটি মসৃণ হয়, একে বলা হয় SER। মসৃণের ইংরেজি কি? স্মুথ, স্মুথ SER আর RER, এই দু ধরনের এন্ডোপ্লাজমীয় জালিকা আমরা পেলাম। তাহলে এই যে এন্ডোপ্লাজমীয় জালিকা দেখো এর গায়ে রাইবোজোম আছে, তাহলে রাইবোজোম থাকার জন্য যে দানা দানা দেখাচ্ছে, তাহলে দানা দানা জিনিস, বালির মতো জিনিস যদি এর গায়ে লেগে থাকে তাহলে এটা কী হবে? অমসৃণ হবে। তাহলে যদি অমসৃণ হয় তখন তাকে বলছে রাফ RER, রাফ। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওই জন্য বলছে RER। আর এর গায়ে, এই এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে কোনো রাইবোজোম নেই, যার ফলে এটা দেখতে কি মসৃণ হয়েছে, এই জন্য একে বলা হয় SER। তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন পড়ে যে RER ও SER এর পার্থক্য কি। তাহলে একজনের গায়ে রাইবোজোম আছে আর একজনের গায়ে রাইবোজোম নেই, তাই তো? ঠিক আছে, চলো এরপরে দেখা যাক আর কি আছে কোষের মধ্যে। কোষের মধ্যে নিউক্লিয়াসের কাছে দেখো আরেকটা জিনিস আছে, এই যে একটা চেপ্টা থলির মতো গঠন, একে বলা হয় গোলগি বস্তু, গোলগি বডি। গোলগি বস্তু বা গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাসও বলা হয়। তাহলে কাকে বলবো আমরা গোলগি বস্তু? এই যে এই গঠনটা কাকে বলবো? নিউক্লিয়াসের কাছে থাকা চেপ্টা থলি বা লম্বা থলিও হতে পারে, বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত, এই যে ছোট ছোট গর্তের মতো জিনিস আছে, তাহলে হয় ছোট থলি বা লম্বা থলি কিংবা গহ্বরযুক্ত, গহ্বর মানে গর্ত, গহ্বরযুক্ত যে গঠন বা যে কোষাঙ্গাণু এরকম গঠনের, তাকে বলা হয় গোলগি বস্তু। এরা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে, দেখো পরপর সাজানো আছে, পরপর গোলগি অ্যাপারেটাসগুলো বা গোলগি বস্তুগুলো পরপর এই থলিগুলো সাজানো আছে। তাহলে এরা নিউক্লিয়াসের কাছে পরপর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও ক্ষরণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু, এই বিভিন্ন বস্তুটা কি হতে পারে? হরমোন হতে পারে, উৎসেচক হতে পারে। তাহলে হরমোন ও উৎসেচকের পরিবহন এমনকি তাদের ক্ষরণও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই গোলগি বস্তুর। এটা তৈরি হয় কোথা থেকে? এটাও মনে রাখবে, এই যে এন্ডোপ্লাজমীয় জালিকা, এই এন্ডোপ্লাজমীয় জালিকা থেকেই গোলগি বডি বা গোলগি বস্তু তৈরি হয়। তাহলে কোথা থেকে তৈরি হয়? এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে তৈরি হয় গোলগি বস্তু। এরপর কি আছে দেখো, এরপর আর কোষের মধ্যে কি আছে? কোষের মধ্যে দেখো এইখানে একটা কোষ অঙ্গাণু দেখতে পাচ্ছি, একে বলা হয় রাইবোজোম। রাইবোজোম, এরা পর্দাবিহীন। এই কোষ অঙ্গাণুগুলোর কোনো পর্দা নেই। সাধারণত কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও অন্য কয়েকটি কোষ অঙ্গাণুর ভিতরে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড, তো এখানে যেহেতু এটা প্রাণী কোষ, এর মধ্যে তো কোনো প্লাস্টিড পাওয়া যাবে না। তাহলে এর মধ্যে এই মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় জালিকা, নিউক্লিয় পর্দার বাইরের দিকে রাইবোজোম থাকতে পারে। তাহলে রাইবোজোম সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, বিভিন্ন কোষ অঙ্গাণুর গায়েও লেগে থাকতে পারে। যে এখানে আমরা এন্ডোপ্লাজমীয় জালিকা পড়ার সময় পড়েছিলাম যে এর গায়ে রাইবোজোম দানা লেগে আছে। তাহলে রাইবোজোম হচ্ছে এক ধরনের পর্দাবিহীন কোষ অঙ্গাণু, এটা খুব ভালো করে মনে রাখবে। রাইবোজোম হচ্ছে একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু যা সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বা বিভিন্ন কোষ অঙ্গাণুর, তার মধ্যে যদি প্রাণী কোষ হয় তাহলে যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় জালিকা, নিউক্লিয় পর্দা, এর বাইরের দিকে
লেগে থাকে রাইবোজোম। এদের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করা এদের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ। তাহলে রাইবোজোম জানলে কেমন এর বৈশিষ্ট্য, পর্দাবিহীন কোষ অঙ্গাণু কোথায় থাকে তাও জানলে। এরপর হচ্ছে আরেকটা কোষ অঙ্গাণু, দেখো এখানে আছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম পরবর্তীতে পরে তোমরা জানবে কোষ বিভাজনের সময় এরা সেন্ট্রিওল তৈরি করে, যা থেকে বেম তন্তু তৈরি হয়। পরে জানবে যে বেম তন্তু কি। তাহলে সেন্ট্রোজোম এরাও কিন্তু পর্দাবিহীন কোষ অঙ্গাণু। এইটুকু এখন মনে রাখো যে সেন্ট্রোজোম হচ্ছে একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু। এর কাজ হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করা। কোষ বিভাজন মানে এই কোষটা থেকে যদি আরও কোষ তৈরি হয়, সেই কোষ তৈরি হতে, অর্থাৎ ওই কোষ তৈরি হওয়ার সময় এই সেন্ট্রোজোমের একটা বিশেষ ভূমিকা আছে। তোমরা যখন ক্লাস 9-এ পড়বে তখন ভালো করে জানবে যে সেন্ট্রোজোম কিভাবে কোষ বিভাজনে সহায়তা করে। তাহলে সেন্ট্রোজোম কি? এটা হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু। কাজ কি? এরা প্রাণীকোষের বিভাজনে বিশেষ ভূমিকা গঠন করে, এই বিশেষ ভূমিকা পালন করে। তাহলে প্রাণীকোষ বিভাজিত হওয়ার সময় সেন্ট্রোজোম বিশেষভাবে সাহায্য করে, যেটা ওই কোষ বিভাজনের সময় তোমরা জানবে পরে যে বেম তন্তু বলে একটা জিনিস তৈরি হয়। সেই বেম তন্তু গঠনে সহায়তা করে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম পড়লাম। আর কি কি জানলাম আমরা? সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, আরিয়ার। এছাড়াও আরেকটা দেখো, এইখানে দেখো আরেকটা কোষ অঙ্গাণু আছে, লাইসোজোম। লাইসোজোম এর একটা আবার বিশেষ একটা নাম আছে। একে বলা হয় আত্মঘাতী থলি। পরে আরও ডিটেলস তোমরা লাইসোজোম নিয়ে পড়বে যে গোলগি বডি থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো কোষ অঙ্গাণুকে বলা হয় লাইসোজোম। তাহলে গোলগি বডি, গোলগি বস্তু, এই যেখানে ছিল গোলগি বস্তু, থলির মতো সমান্তরালভাবে বিন্যস্ত ছিল নিউক্লিয়াসের কাছে, এদের থেকেই লাইসোজোম তৈরি হয়। যে এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে লাইসোজোমগুলো হচ্ছে কি? গোলগি বডি থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো এক ধরনের অঙ্গাণু। এর মধ্যে খাদ্যকে হজম করা এবং জীবাণুদের মেরে ফেলার জীবাণুকে মেরে ফেলার কিছু উৎসেচক থাকে। এছাড়াও এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পুরনো এবং জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য উৎসেচক এই লাইসোজোম থলির ভিতরে আছে। তাহলে লাইসোজোমের ভিতরে থাকে বিভিন্ন প্রকার আর্দ্র বিশ্লেষক উৎসেচক। লাইসোজোমের ভিতরে থাকে বিভিন্ন ধরনের আর্দ্র বিশ্লেষক উৎসেচক, যে উৎসেচকগুলো খাবারের হজমে, জীবাণুকে মেরে ফেলতে আর পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে লাইসোজোমের কাজ জানলে। যে কোষের মধ্যে এটি নানা রূপে অবস্থান করে, যেটাকে আমরা লাইসোজোমের বহুরূপতা বলি। লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। এটা খুব ভালো করে একটু মনে রাখো। দেখো, আত্মঘাতী থলি, সুইসাইডাল ব্যাগ, মানে যে কোষে থাকে, এই কোষটার ভিতরে আছে, যদি এই কোষটা পুরনো জীর্ণ হয়ে গেলে তাকে ধ্বংস করতে পারে এর মধ্যে থাকা উৎসেচক, খাবার হজমে সাহায্য করে, জীবাণুকে মেরে ফেলতে পারে। তাহলে এরা যেহেতু যে কোষে থাকে সেই কোষকেও ধ্বংস করতে পারে, তাই একে বলা হয় আত্মঘাতী থলি। এই অঙ্গাণুর একটু ভালো করে মনে রাখবে, যদি লাইসোজোমের সক্রিয়তা বেড়ে যায় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই যে ক্যান্সার রোগের সঙ্গে আমরা এখন অনেকটাই পরিচিত, ক্যান্সার শুনছি, ক্যান্সার রোগের কথাটা প্রায় এখন সকলেই জানো। তো কোষের মধ্যে লাইসোজোমের সক্রিয়তা বেড়ে গেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। তাহলে আজ আমরা কোষের ভিতরে থাকা বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণুগুলো নিয়ে জানলাম। এগুলো আছে কিন্তু যেগুলো এখন পর্যন্ত বলেছি এগুলো সবাই এই কোষটার মধ্যে আছে। এটা কি? প্রাণী কোষ। আর পাশেই দেখো আরেকটা ছবি আছে,
এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এই দুটোর মধ্যে অনেক মিল আছে, কিন্তু কিছু কিছু পার্থক্য আছে। উদ্ভিদ কোষ প্রাণী কোষের কিছু পার্থক্য আছে, এর কিছু এক্সট্রা জিনিস আছে, বা এমন কিছু আছে যা প্রাণী কোষে নেই অথচ এর আছে। আবার এরকমও হতে পারে যে উদ্ভিদ কোষে কিছু নতুন জিনিস আছে যেটা প্রাণী কোষে হয়তো নেই। তো যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে উদ্ভিদ কোষের এই যে আমরা প্রাণী কোষের কোষ পর্দা পড়েছিলাম, এই যে বাইরে সবচেয়ে বাইরে একটা পাতলা পর্দা আছে, উদ্ভিদ কোষে এখানে ওই পাতলা পর্দার বাইরেও আরেকটি পুরু শক্ত দৃঢ় আবরণী আছে, যাকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে আরেকটা এক্সট্রা আবরণী আছে, যাকে আমরা বলি কোষ প্রাচীর। তো এই কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়। তো উদ্ভিদ দেহে কোষ প্রাচীর একটা এক্সট্রা কেন আছে? প্রাণী কোষে কোষ শুধুমাত্র কোষ পর্দা আছে, উদ্ভিদ কোষে আবার কোষ প্রাচীর দরকার হলো কেন? উদ্ভিদরা প্রাণীদের মতো তো এখানে ওখানে যেতে পারে না, ওরা এক জায়গায় স্থির থাকে। যেহেতু এক জায়গায় স্থির থাকে, নানা রকম পরিবেশের মোকাবিলা করতে হয়, অর্থাৎ তাপমাত্রার হেরফের হচ্ছে, কখনো বায়ু প্রবাহ হচ্ছে। তাহলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য বা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রাণীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারলেও উদ্ভিদরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। তাই কোষকে সুরক্ষা দেওয়ার জন্য উদ্ভিদ কোষের বাইরে একটা এক্সট্রা আবরণী আছে, যাকে বলছে কোষ প্রাচীর। তাহলে এখানে কোষ প্রাচীর যে কথাটা পড়ছো, এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। এটি কেমন? এটি মৃত, পুরু, শক্ত এবং দৃঢ়। তাহলে কোষ প্রাচীরের বৈশিষ্ট্য কি? আরেকবার বলছি, এটি মৃত, পুরু, শক্ত ও দৃঢ়। পরিবেশে প্রায়ই তাপমাত্রার পার্থক্য হয়, তাই তো? কখনো খুব গরম, কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো আবার কি হয়, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, কখনো আবার কমে যায়। তাহলে এই বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের যেহেতু মুখোমুখি হতে হয় উদ্ভিদকে, তাই উদ্ভিদ কোষের অতিরিক্ত সুরক্ষার দরকার হয়। এই জন্যই এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে। তাহলে উদ্ভিদ কোষে আমরা পড়লাম একটা এক্সট্রা জিনিস, যাকে বলছে কোষ প্রাচীর। এছাড়াও দেখো এইখানে আরেকটা কোষ অঙ্গাণু দেখাচ্ছে, যেটা উদ্ভিদ কোষে প্রাণী কোষে ছিল না, একে বলা হয় প্লাস্টিড। এই প্লাস্টিডের ভিতরে ক্লোরোফিল থাকে, কারো কারো থাকে, কোনো প্লাস্টিডের নাও থাকতে পারে। তো প্লাস্টিডের কাজ হচ্ছে, যার ক্লোরোফিল আছে সেই সমস্ত প্লাস্টিডগুলোর কাজ হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা। তাহলে প্লাস্টিডের ভিতর ক্লোরোপ্লাস্ট যেগুলো আছে তার ভিতরে ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিল সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা করতে সাহায্য করে, অর্থাৎ খাদ্য তৈরি করতে সাহায্য করে। তাহলে প্লাস্টিডের কাজ খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য আর বর্ণ গঠন করা। এই যে উদ্ভিদ নানা বর্ণের বিচিত্র সব রং, উদ্ভিদের পাতা এবং ফুলের এই যে এত বিচিত্র রং হওয়ার কারণ কিন্তু এই প্লাস্টিড। এই প্লাস্টিড আছে বলেই এত বিচিত্র রঙের আমরা ফুল দেখতে পাই। তাহলে উদ্ভিদের বর্ণ গঠনে সাহায্য করে প্লাস্টিড, খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয় ও বর্ণ গঠনে সাহায্য করে প্লাস্টিড। তাহলে উদ্ভিদ কোষে দুটো জিনিস আমরা বাড়তেই পড়লাম, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হলো প্লাস্টিড। আরেকটা ডিফারেন্স আছে, এটা তোমরা আরেকটু উঁচু ক্লাসে গিয়েও পড়তে পারো। এই যে একটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হয় ভ্যাকুওল বা গহ্বর। গহ্বর মানে ফাঁকা জায়গা। উদ্ভিদ কোষে এই গহ্বরগুলো বড় হয়, প্রাণী কোষেও এরকম ভ্যাকুওল বা গহ্বর আছে, কিন্তু এগুলো ছোট হয়। উদ্ভিদ কোষের এই গহ্বরগুলো বড় হয়। তাহলে কোষ গহ্বর উদ্ভিদ দেহে একটু বড় আকৃতির হয়। এটা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের যখন পার্থক্য তোমরা লিখবে, তখন লিখবে যে কোন কোষ অঙ্গাণুটা প্রাণী কোষে আছে, কোনটা উদ্ভিদ কোষে নেই, আবার উদ্ভিদ কোষে কোনোটা আছে সেটা প্রাণী কোষে নেই। আর এই কোষ গহ্বরের বৈশিষ্ট্যটাও লিখতে পারো যে উদ্ভিদ কোষের কোষ গহ্বরগুলো বেশ বড়, এই যে এখানে আছে একটা কোষ গহ্বর উদ্ভিদ কোষে, আর প্রাণী কোষে কিন্তু এই কোষ গহ্বরগুলো ছোট ছোট হয়।
তাহলে আজকে আমরা অনেকগুলো কোষের ভিতরে থাকা অঙ্গাণুদের সঙ্গে পরিচিত হলাম। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে খাতায় একটা লিস্ট বানিয়ে নেবে, যে একদিকে লিখবে কোষ অঙ্গাণুর নাম আর পাশে লিখবে তার কাজ। কোষ অঙ্গাণুগুলির নাম আর পাশে তার কাজ, এই তালিকাটা কাল তৈরি করে গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে, আজকে এতটাই থাক।